আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর কলমে কৃষ্ণা সিরিজের গল্প হত্যার প্রতিশোধের অন্তিম পর্ব। ল্যাং কিন্তু থানা থেকে পালালো। তার ওপর তেমন কড়া দৃষ্টি রাখা হয়নি। এক পায়ে সে যে পালিয়ে যেতে পারে এ ধারণা মিস্টার লি করতে পারেননি, তাই তাকে তেমন সতর্ক পাহারাতে রাখা হয়নি। অন্ধকার রাতে মিনিট 20-25 মধ্যে ল্যাং আলোয় উজ্জ্বল শহর ছাড়িয়ে শহরতলিতে গিয়ে পড়ল। অগ্রহায়ণের রাত, বেশ শীত পড়েছে। তার ওপর সমস্ত দিন টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। হু হু করে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। পথে লোকজন প্রায় নেই বললেই চলে। প্রকাণ্ড বড় একটি বাগানের মধ্যে একটি সুন্দর বাংলো। দরজা ভেতর থেকে বন্ধ। ল্যাং দরজায় 3 বার আঘাত করল। ভেতর থেকে কেউ একজন জিজ্ঞাসা করল, কে? আমি কাওয়ান ল্যাং, দরজা খোলো। একজন লোক এইবার দরজা খুলে দিল। ল্যাং ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। লোকটি বলল, তুমি ল্যাং? তুমি নাকি হাজতে গিয়েছিলে শুনলাম, তা ছাড়া পেলে কখন? ল্যাং একটু হেসে বলল, অত সহজে কি ছাড়া পাওয়া সম্ভব বলে মনে করো ফুজি? জামাটা ছাড়তে হবে, একটা অন্য জামা দিতে পারো? ফুজি একটা কোট এনে দিয়ে বলল, নাও। কিন্তু তোমার লুঙ্গিও তো একেবারে ভিজে গেছে দেখছি, একটা লুঙ্গিও দিই। দন্তপাটি বিকশিত করে ল্যাং তাকে জিভ বের করে ভেঙচি কাটল। ইস, দরদ! তারপর হেসে সে একখানা লুঙ্গি এনে দিল। কাপড় জামা ছেড়ে কাঠের লম্বা পাখানা সোজা ছড়িয়ে দিয়ে একখানা চেয়ারে বসে ল্যাং বলল, সাহেব এসেছেন? ফুজি বলল, অনেকক্ষণ হলো এসেছেন, দেখা করবে তো? ল্যাং একটু ভেবে বলল, এখন থাক, এখন তিনি নিশ্চয়ই মন্ত্রণায় বসেছেন। ওখানে যাওয়া আমাদের এখন বেআইনি, তা জানো তো বন্ধু? তুমি খবর দাও, তিনি যখন দেখা করতে চাইবেন তখন এসে আমায় খবর দিও, আমি যাব। প্রকাণ্ড বড় বাড়িটার ঠিক মাঝখানে একটি চতুষ্কোণ আকারের প্রকাণ্ড ঘর। ঘরটি সুসজ্জিত, মেঝে কার্পেট বিছানো, তার ওপর নানা বিচিত্র সোফা কুশন ইত্যাদি। এই ঘরটি ইউইউইনের গুপ্ত মন্ত্রণা কক্ষ। তার যে কেবল এই রেঙ্গুনে এই একখানা বাড়ি আছে তা নয়, পৃথিবীর বিভিন্ন স্থানেই তার আড্ডাস্থল আছে। পুলিশও সেসবের সন্ধান জানে না। বর্মা ছাড়া বাসিনে, ম্যান্ডালেতে, মৌলমিনে ইত্যাদি এরকম স্থানে তার আড্ডা আছে। খেয়াল ও প্রয়োজন মতো সেই সব জায়গায় ইউইউইন মাঝে মাঝে পরিভ্রমণও করে থাকে। এই ঘরখানি এ মুহূর্তে ইউইউইনের দলের লোকে পূর্ণ। এর মধ্যে জাপানি আছে, চাইনিজ, বার্মিজ, ইংরেজ প্রভৃতি প্রত্যেক দেশের লোকই আছে। এতে বোঝা যায় ইউইউইনের কার্যাবলী দেশে দেশে কতটা বিস্তৃত হয়েছে, তার কর্মক্ষেত্রের বিস্তৃতি কতখানি। অপেক্ষাকৃত উচ্চাসনে বসে আছে ইউইউইন। তার পরনে মূল্যবান সিল্ক লুঙ্গি, সিল্কের জামা, মাথার আচ্ছাদনও সিল্কের। সর্বাংশে সে ইউরোপিয়ান হয়েও সর্বদা ইউইউইন পিতৃবংশের মর্যাদাই রক্ষা করে চলে। তার বাবা ছিলেন প্রাচীন রাজবংশোদ্ভূত। ইউরোপিয়ান মায়ের চেয়েও সে তার বাবাকে প্রাধান্য দিয়েছে অত্যন্ত বেশি রকম। ইউইউইনের সামনে একটি হাতির দাঁতের টেবিল। সেই টেবিলের ওপর রয়েছে মিস্টার চৌধুরীর কাছ থেকে আদায় করে আনা বুদ্ধ পাদুকা, প্রতিকৃতি সহ প্রতিলিপি, মিস্টার ইয়াং চ্যাংয়ের কাছ থেকে নিয়ে আসা নানা দ্রব্যাদি।
বংশের সৌভাগ্য প্রতীক আংটিটি ইউইউইনের বাঁ হাতের অনামিকায় রয়েছে। উজ্জ্বল বৈদ্যুতিক আলো আংটির মধ্যস্থিত হীরকখণ্ডের ওপর ও পার্শ্বস্থিত নীলা দুটির ওপর পড়ে জ্বলছে। আংটির জৌলুসে চোখ যেন ঝলসে যায়। ইউইউইন বলছিলেন, বন্ধুগণ, কেবল আমার যোগ্যতায় নয়, তোমাদের একাগ্র নিষ্ঠায়, তোমাদের কর্মদক্ষতায় ভগবান তথাগতের অপহৃত এই জিনিসগুলি আবার আমাদের হস্তগত হয়েছে। আমি আজ ফুঙ্গিদের জানিয়েছি, তারা একটা শুভ দিন দেখে এগুলি নিয়ে গিয়ে ফায়াতে প্রতিষ্ঠিত করবেন। এই পুণ্যের অধিকারী হবে তোমরাও, কারণ তোমরাই তো অপহৃত জিনিসগুলি উদ্ধার করেছ। পাশ থেকে একজন বার্মিজ করজোড়ে সবিনয়ে বলল, এতে আমাদের গর্ব করার মতো অনেক কিছু থাকলেও এসব সংগ্রহ করার গৌরব আমরা লাভ করতে পারি না প্রভু। আপনিই তো এই গৌরবের অধিকারী। আপনার মতো আত্মত্যাগ আমাদের মধ্যে কজন করতে পেরেছে? আমরা কাউকে এমন উপযুক্ত লোক বলে মনে করি না। বাইরে ফুজি অত্যন্ত বিনীতভাবে করজোড়ে দাঁড়িয়েছিল। তার দিকে দৃষ্টি পড়তেই ইউইউইন জিজ্ঞাসা করল, খবর কি ফুজি? ফুজি অভিবাদন করতে করতে ঘরটিতে প্রবেশ করল। নম্র কণ্ঠে বলল, ল্যাং এসেছে প্রভু। ইউইউইনের মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমি জানি ল্যাং যে করেই হোক এখানে আসবেই। ওকে কেউ আটকে রাখতে কখনো পারেও নি, আর কখনো পারবেও না। ওকে এ ঘরে পাঠিয়ে দিয়ে তুমি দরজার কাছে থেকো ফুজি। অভিবাদন করে ফুজি চলে গেল। ইউইউইন সমাগত সকলের মুখের দিকে তাকিয়ে বলল, আমি দেবতার জিনিস উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমার এ পরম সৌভাগ্য। আর এ কথা, এর সঙ্গে সঙ্গে আমি আমার পূর্বপুরুষের জিনিসগুলিও পেয়েছি। সৌভাগ্যের প্রতীক এই আংটি, এই রাজদণ্ড। বলতে বলতে সে আংটি ও রাজদণ্ড ইউইউইন নিজের কপালে ঠেকালো। বন্ধুগণ, তোমরা জানো আমার পরম শত্রু ইয়াংচ্যাং আমার বংশের এইসব চিহ্ন নিয়ে দীর্ঘ 15 বছর ধরে ভারতে গিয়ে বাস করছিল। সে আমার বাবার ছোট ভাই হয়েও আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিধিমতো চেষ্টা করেছে। এছাড়া আমি একখানা নকশাও হাতে পেয়েছি, যা আমারই পূর্বপুরুষের জিনিস। 5-7 পুরুষ পরে অনেক হাত ঘুরে সে নকশা আমার হাতে এসেছে। বন্ধুগণ, তোমরা দেখতে পারো এই প্রতিলিপিখানি। বলতে বলতে সে প্রতিলিপিখানি 2 হাতে ধরে ওপরে তুলল। এই প্রতিলিপি আজ প্রায় 1500 বছর আগেকার। এই বর্মারই তৎকালীন রাজা লির এই প্রতিলিপি তৈরি করেছিলেন। 1500 বছর পরে আমাদের পরম শত্রু বাঙালি পুলিশ সাহেব মিস্টার চৌধুরী ভামর জঙ্গলে কিভাবে গিয়ে ভগ্নপ্রায় ফায়াগর্ভ থেকে এই প্রতিলিপি নিয়ে আসে এবং কলকাতার মিউজিয়ামে দেবে বলে নিয়ে গিয়েছিলেন। আমি যে কি কষ্টে এই জিনিসগুলি হস্তগত করেছি তা এখন আর বলছি না। প্রতিলিপিখানি নামিয়ে রেখে সে একটি মালা হাতে তুলে নিয়ে বলল, এই মালা ভগবান তথাগতের। এই জিনিসপত্র প্রভৃতির জন্য আমাদের ধন্যবাদ দেওয়া উচিত আমার বন্ধু মহিদলকে। ইয়াংচ্যাংয়ের বাড়িতে অনেক দিন থেকেই এই মহিদল তার গুপ্তস্থান আবিষ্কার করেন এবং অনেক বুদ্ধি খাটিয়ে এগুলিকে হস্তগত করেন। এগুলিও আমাদের ফায়ায় রাখতে হবে। সেজন্য আমি ফুঙ্গিদের হাতে এগুলি তুলে দেব। বিধর্মীরা এগুলি স্পর্শ করলেও ফুঙ্গিরা পুনরায় এই জিনিসগুলির পবিত্রতা ফিরিয়ে আনবেন, তা তারা কথা দিয়েছেন। দরজার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছে ল্যাং। মুখের ভাব অত্যন্ত বিনীত। তার মুখের দিকে তাকিয়ে ইউইউইন পুনরায় বলতে শুরু করল, তারপরে আমরা ধন্যবাদ দেব আমাদের এই বন্ধুটিকে।
যে একখানা কাঠের পা এবং একটিমাত্র চোখ নিয়েও আমাদের অনেক উপকার করেছে। মিস্টার চৌধুরীর বাড়িতে আমার পরম বিশ্বস্ত হিয়েন ফুচু নাম নিয়ে একজন চাকরের কাজ নিয়েছিল। ল্যাংও নানান কৌশলে চৌধুরী বাড়িতে কিছুদিন আশ্রয় নিয়েছিল। ফুচু নিজে আমাদের কাছে এসে কোনো কথাই বলতে পারত না। এই ল্যাংকে দিয়ে যা কিছু প্রয়োজনীয় সংবাদ আমার কাছে পাঠিয়ে দিত। তারপর এই হিয়েন কলকাতায় ইয়াংচ্যাংয়ের বাড়িতে থেকে সেখানকার সব তথ্য জোগাড় করে আমার পরম বন্ধু মহিদলকে জানাতো। আংটিটি অনেক আগেই হস্তগত হয়ে গেছিল। হিয়েন মাত্র 1 সপ্তাহ আগে এই মালা ও ভিক্ষাপাত্র হাতিয়ে তারপরে ফিরেছে। ল্যাং, তুমি এদিকে এসো। ল্যাং কাঠের পাখানা ঠকঠক করে ইউইনের কাছে এসে আবার একবার তাকে অভিবাদন করে পাশের খালি জায়গায় বসে পড়লেন। তারপর ইউইন ল্যাংকে উদ্দেশ্য করে বলল, তুমি হাজত থেকে বেরিয়ে এলে কি করে? ল্যাং বলল, আমি নিজের বুদ্ধি করে বেরিয়ে এসেছি। ওরা কেউ বিশেষ আমার দিকে লক্ষ্য করছিল না তো। ইউইন বলল, তোমাকে আমি একটা কাজের ভার দিচ্ছি। মিস চৌধুরীকে এনে আমি এখানে বন্দিনী করে রেখেছি, তা তো সমস্তই তুমি জানো। তুমি এই চাবিটা নিয়ে তোমার কাছে রাখো। তার দেখাশোনার ভার আমি আজ থেকে তোমার ওপর ছেড়ে দিলাম। ল্যাং চাবিটা নিল। ইউইন বলে দিলেন, 5 নম্বর ঘর, সাবধানে খুলো। মেয়েটা বড় চালাক, তাছাড়া সাধারণ মেয়ের চেয়ে ঢের বেশি শক্তিও আছে তার। পাশে দাঁড়িয়ে থাকা মহিদল বলল, ওই মেয়েটাকে বন্দি করে রাখার কারণ কি? সে আপনার কি অনিষ্ট করতে পারত? গম্ভীর মুখে ইউইন বলল, জাত সাপের বাচ্চাও জাত সাপই হয়ে থাকে মহিদল, বিষহীন ঢোড়া হয় না। ওইটুকু মেয়ে প্রতিজ্ঞা করেছে আমাকে সে যে কোনো রকমেই হোক ধরিয়ে দেবে, যাতে আমি চরম শাস্তি পাই, তাই করবে। কেবল ওকে আমার ক্ষমতা দেখানোর জন্যই যে বন্দি করেছি তা নয়। তবে সে কথা আজ থাক, অন্য আরেকদিন বলবো। বাইরে কারুর পদশব্দ শুনেই ইউইন থেমে গেছিল। পর মুহূর্তে ঝড়ের বেগে ছুটে এলো ফুজি। প্রভু, বাইরে পুলিশ, পুলিশ আসছে। পুলিশ? মুহূর্ত মধ্যেই সকলে উঠে দাঁড়ালো। ইউইন একটা হাত তুলে বলল, শান্ত হও বন্ধুগণ, ইউইনের ক্ষমতার ওপর ভরসা রাখো। সে দেওয়ালের গায়ে একটা চিহ্নিত স্থানে বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে চাপ দিতেই সেখানে একটি দরজার পাল্লার মতো খুলে গেল। বিপরীত দিকে গিয়ে দেওয়ালের আরও একটি বিশেষ স্থানে চাপ দিতেই দেওয়াল আবার পূর্ববৎ জোড়া লেগে গেল। মাঝখানে রয়ে গেল কেবল কাঠের একটি চির। কাঠের দেওয়ালের মাঝে মাঝে এরকম কয়েকটা চির বিভিন্ন স্থানে থাকায় কেউ কোনো রকম সন্দেহ করতে পারবে না যে এখানে কোনো দরজা বা ঘর থাকতে পারে বলে। সকলকে একটি গুপ্ত কক্ষে সুরক্ষিতভাবে বের করে এনে ইউইন শান্ত কণ্ঠে টেবিলের পাশের চেয়ারটিতে বসে সেদিনকার খবরের কাগজখানা খুলে নিশ্চিন্তে পড়তে শুরু করল। বলা বাহুল্য, টেবিলের উপরে আগের ঘরটার টেবিলে ছড়িয়ে রাখা প্রাপ্ত জিনিসগুলি এই কক্ষে আসার আগেই সমস্তই ক্ষিপ্র হস্তে কুড়িয়ে নিয়ে সুটকেসে ভরে চলে এসেছিল ইউইন। এ মুহূর্তে ঘরের অবস্থা দেখে কেউ বুঝতেই পারবে না একটু আগেই এই ঘরে 20-25 জন লোক বসে শলা পরামর্শ করছিল। 5 মিনিট সময়ই ইউইনের জন্য যথেষ্ট। বাইরে থেকে বারবার দরজায় ধাক্কা এবং সঙ্গে সঙ্গে মিস্টার লির আদেশ শোনা গেল, দরজা খোলো, শিগগির দরজা খোলো। ফুজি দরজা খুলে দিল। নিঃশব্দে অভিবাদন করে সরে দাঁড়ালো। মিস্টার লি একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছেন সশস্ত্র পুলিশ বাহিনী, আর আছেন ব্যোমকেশ ও প্রণবেশ।
মিস্টার লি ফুজিকে দেখে কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই, তোর মনিব ইউইন কোথায় রে? ফুজি নিঃশব্দে শুধু তাকিয়ে রইল। প্রণবেশ বলল, লোকটা বোধহয় বোবা, কথা বলতে পারে না। মিস্টার লি তৎক্ষণাৎ ফুজির পেটে একটা গোত্তা দিয়ে রুক্ষ কণ্ঠে আবারও বলে উঠলেন, কথা বল হতভাগা। নিতান্ত করুণভাবে ফুজি জিভ বের করে শুধু একটা অব্যক্ত শব্দ করল, যাতে স্পষ্টই বোঝা গেল সে বোবা, কোনো কথাই বলা তার পক্ষে সম্ভব নয়। প্রণবেশ বললেন, ছেড়ে দিন, আসুন, আমরাই সবাই মিলে জায়গাটা একটু খুঁজে দেখি। ফুজিকে একজন পুলিশের হাতে জিম্মা করে দিয়ে মিস্টার লি দলবল সমেত ঘরগুলি খুঁজে দেখতে শুরু করলেন। অন্ধকার ঘরগুলো অনেকগুলো টর্চের আলোয় একসঙ্গে এবার আলোকিত হয়ে উঠল। তারপর টর্চের আলোর সাহায্যেই সমস্ত ঘরের বিজলিবাতি জ্বালিয়ে দেওয়া হলো। ঘরের মাঝের দরজায় এসে ব্যোমকেশ থমকে দাঁড়ালেন। ঘন সবুজ পর্দার ফাঁক দিয়ে ঘরের মধ্যস্থিত অধ্যয়নরত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। ব্যোমকেশ মিস্টার লির দিকে এগিয়ে এসে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ইউইন? মিস্টার লির চোখ দুটি তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সমস্ত পুলিশ বাহিনীকে ঠিকভাবে লাইন করে দাঁড়ানোর নির্দেশ দিয়ে ব্যোমকেশের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। পিছন পিছন মনে প্রচুর কৌতূহল নিয়ে প্রণবেশও চলছিল। দরজার ওপরকার পর্দা সরিয়ে উদ্যত রিভলভার হাতে নিয়ে ঘরটিতে ঢুকে পড়লেন মিস্টার লি। তার পাশে ব্যোমকেশ ও পিছনে প্রণবেশ। মিস্টার ইউইন, ব্রিটিশ আইনের পক্ষ থেকে আমি ইন্সপেক্টর অফ লি আজ তোমাকে ও তোমার সমস্ত সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করছি। কয়েক জোড়া বুটের শব্দে পাঠরত ব্যক্তিটি মুখ উঁচু করল, তারপর পরম বিস্ময়ে উঠে দাঁড়াল। এ কি মিস্টার লি, আপনি? মিস্টার লি যেন আকাশ থেকে মাটিতে পড়লেন। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, জেনারেল কুয়েগা, আপনি? ইউইনের পরিবর্তে জাপানি বীর জেনারেল কুয়েগাকে দেখে মিস্টার লি যেমন বিস্মিত ও স্তম্ভিত হয়েছিলেন, তেমনি ব্যোমকেশও তদপেক্ষা কম স্তম্ভিত হননি। বৃদ্ধ জেনারেল কুয়েগা এককালে নাকি জাপানের সেনা বিভাগে কাজ করে প্রচুর নাম ও যশ উপার্জন করেছিলেন। বর্তমানে তিনি শহরের উপকণ্ঠে এই বাগান বাড়িটিতে বাস করছেন। ইন্সপেক্টর লি বহু আগে থেকেই এই পক্ককেশ অধুনা কুজ্জ বৃদ্ধটিকে চিনতেন। ব্যোমকেশও সংবাদপত্র মারফত এই বৃদ্ধকে দেখেছিলেন। চাক্ষুষ আজই প্রথমবার দেখলেন। পরিচয় পেয়ে ইন্সপেক্টর লি দেখা দেখি তিনিও সামরিক প্রথায় অভিবাদন জানালেন। জেনারেল কুয়েগা তাদেরকে পাশের খালি চেয়ারগুলিতে বসতে নির্দেশ দিয়ে বললেন, এই রাত 12টার সময় আমার বাগান বাড়িতে এত পুলিশ নিয়ে চড়াও হয়েছেন, তার কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার লি। আশা করি আপনি সমস্তটা আমাকে বলবেন। কুণ্ঠিত গলায় মিস্টার লি বলতে শুরু করলেন, এই সমস্ত কিছুর জন্য প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চাইছি জেনারেল। আমি জানতাম না এ বাড়িতে আপনি থাকেন। সেজন্য এক পলাতক আসামির খোঁজ করতে করতে এই রাত 12টায় আপনার বাড়িতে এসে পড়েছি। আশা করি এ কথা শুনে আমায় ক্ষমা করতে পারবেন। জেনারেল সামান্য ভ্রু কুঁচকে বললেন, পলাতক আসামি কে বলুন তো? মিস্টার লি বললেন, বিখ্যাত দস্যু ইউইন। অকস্মাৎ জেনারেল হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, আশ্চর্য, ইউইন এই বাড়িতে আছে? এই ভুল খবর পেয়ে আপনারা রাত 12টায় এখানে এসেছেন সার্চ করতে?
এই শীতের রাতে বেশ মজা তো আপনাদের পুলিশ বাহিনীদের। লজ্জাপীড়িত হয়ে মিস্টার লি বললেন, শুধু তাই নয়, কাঠের পাওয়ালা একজন হাজতের কয়েদি ঘণ্টাখানেক আগে থানা থেকে পালিয়ে এ বাড়িতেই এসে উঠেছে খবর পেয়েছি, তাই ছুটে এসেছি। বাধা দিয়ে জেনারেল অসন্তুষ্ট গলায় বললেন, সাধে আপনাদের বলি, কেউ যদি বলে কাকে কান নিয়ে গেছে, আপনারা কান না দেখে আগে কাকের পেছন পেছন ছুটে যান। এই বোকামির জন্যই ইউইন আপনাদের ফাঁকি দিয়ে আপনাদের চোখের সামনেই পালিয়ে বেড়াচ্ছে। বুড়ো মানুষের কথা শুনে রাগ করবেন না। আপনারা পুলিশের লোকেরা দিনরাত বুদ্ধিতে ধার দিতে দিতে বুদ্ধিকে আরও ভোঁতা করে ফেলেছেন। এ কথাটা স্বীকার আপনাকে করতেই হবে। অসন্তুষ্ট হলেও মিস্টার লি কেবল বিষণ্ণভাবে হাসলেন। বৃদ্ধ জেনারেলের মুখের ওপর কোনো কথা বলতে পারলেন না। এতক্ষণে জেনারেল ব্যোমকেশ ও প্রণবেশের দিকে তাকালেন, জিজ্ঞাসা করলেন, এরা কে? মিস্টার লি পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বললেন, ইনি ক্যালকাটা পুলিশের বিখ্যাত ডিটেকটিভ ব্যোমকেশ বাবু। ওখানকার ধনী ব্যবসায়ী মিস্টার ইয়াংচ্যাংয়ের কয়েকটা মূল্যবান দ্রব্য চুরির কেসে আর মিস্টার চৌধুরীর হত্যাকারীকে ধরতেই তিনি এসেছেন। কিন্তু জেনারেল বললেন, অপরাধীর কোনো সন্ধান পাওয়া গেল? ব্যোমকেশবাবু উত্তরে বললেন, হ্যাঁ, ইউইনই এইসব কাজ করেছে। আমি তাকেই গ্রেপ্তার করার জন্য এসেছি। আবারও অসন্তুষ্ট গলায় জেনারেল বললেন, হত্যাকারী এবং চোরের সন্ধান পাওয়া গেছে, অথচ তাকে গ্রেপ্তার করা যায়নি এখনো। এ তো আপনাদেরই অক্ষমতার ফল। ছি! প্রণবেশ পুলিশের অপমান সহ্য করতে না পেরে বললেন, এ অবস্থায় আপনাদের জাপানি পুলিশ কি করত? অপরিচিত হলেও জেনারেল তার কথার উত্তর দিলেন, বিচারের জন্য অপেক্ষার দরকার হতো না। গুলি চালিয়ে তক্ষুনি বিচার শেষ করে দিতাম। প্রণবেশ এবার বিকৃত মুখে বলল, এ তো বেআইনি কাজ হবে মশাই। জেনারেল এবার মিস্টার লির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইনি কে? মিস্টার লি বললেন, এখানকার পুরনো পুলিশের ডিসিপি, নিহত মিস্টার চৌধুরীর সম্বন্ধী, কলকাতা থেকে এসেছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবার জেনারেল একটু হেসে বললেন, মিস্টার চৌধুরী যদিও বয়সে আমার চেয়ে খানিক ছোটই ছিল, তবু তিনি ছিলেন আমার বন্ধু স্থানীয় লোক। প্রায়ই তিনি আমার এখানে আসতেন। আমি জাপান থেকে এখানে এসেই তাকে খবর দিতুম। নিজেও ওনার বাড়িতে বেশ কয়েকবার গেছি। তার একটি মেয়ে, কি যেন বেশ তার নামখানা ছিল, যেমন সাহসী তেমনই মিষ্টি স্বভাবের। সে আমায় ভারী ভালোবাসত। আমিও তাকে খুব স্নেহ করতুম। মিস্টার লি দুঃখের সাথে জেনারেলকে জানালেন, সেই মেয়েটি আজ 20-22 দিন হলো এখানে এসেছিল। আজ দিন 4-5 হলো একদিন তার বাড়ি থেকে সকালে ইউইন তাকে চুরি করে নিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত তাকেই খুঁজে বেড়াচ্ছি। জেনারেল শিউরে উঠলেন, সর্বনাশ! মানুষ চুরি! সেই ফুটফুটে মেয়েটিকে ধরে নিয়ে গেছে। তাকে চুরি করে ইউইনের কী লাভ হবে? বিষণ্ণভাবে ব্যোমকেশবাবু বললেন, হয়তো কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে তার। মিস্টার লি এবার সদল বলে জেনারেলের কাছ থেকে বিদায় চাইলেন। জেনারেল সাহেব তার সঙ্গে দরজা পর্যন্ত আসলেন। ফুজি তখনও পর্যন্ত পুলিশের জিম্মায় ছিল।
মিস্টার লির আদেশে ফুজি মুক্তি পেল। জেনারেল বললেন, মাঝে মাঝে আপনাদের পরিস্থিতির খবর আমাকে জানিয়ে যাবেন মিস্টার লি। আমি ভারী উৎকণ্ঠিত হয়ে রইলুম। মিস্টার লি বললেন, নিশ্চয়ই জানাবো। পুলিশের দল বাগানবাড়ি পরিত্যাগ করে পথে নেমে পড়ল। তাদের ভারী বুট জুতোর শব্দ ক্রমে ক্রমে মিলিয়ে গেল। ফুজি সদর দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়া মাত্রই জেনারেলের মুখে যেন আর হাসি ধরে না। মুখের উপরিভাগের বিচিত্র রঙের পাতলা রবারের পর্দাটা তিনি একটানে খুলে ফেললেন। গায়ের আলখাল্লাটা খুলে তিনি একখানা ইজি চেয়ারে বসে পড়ে বললেন, কি চমৎকার অভিনয় করলাম ফুজি। কথাবার্তায় পোশাক আশাকে কেউ ধরতেই পারেনি যে আমি সেই লোক যাকে ওরা খুঁজে বেড়াচ্ছে। তারপর হঠাৎ গলার স্বর পরিবর্তন। এই স্বরবৈচিত্র্য শেখবার জন্য দীর্ঘকাল হাজার হাজার টাকা খরচ করে হরবোলা মাস্টারের কাছে আমি স্বয়ং সাধনা শিখেছিলাম। ওহ, কীভাবেই যে ওদের চোখে ধুলো দেওয়া গেল। ইউইন হাসতে হাসতে সামনের টেবিলে লুটিয়ে পড়ল। দেওয়ালের গায়ে চাপ দিতেই দরজা উন্মুক্ত হল। দেওয়ালের পেছনে লুকোনো লোকগুলো সবাই আবার বাইরে বেরিয়ে এসে নিজ নিজ জায়গায় বসে পড়ল। ইউইন সকলকে লক্ষ্য করে বলল, বন্ধুগণ, আমরা আজকের মতো অন্ততপক্ষে মুক্তি পেয়েছি। এ কথা হয়তো তোমরা জানো যে ইন্সপেক্টর লি দুজন বাঙালি ইন্সপেক্টর আর একজন পুলিশ নিয়ে এক্ষুনি এ বাড়িতে হানা দিয়েছিল। কিন্তু ইউইনের বদলে পুলিশের জেনারেল কুয়েগাকে দেখে তারা স্তম্ভিত হয়ে গেছেন। নচেত তিনি যদি সমস্ত বাড়ি সার্চ করে দেখতেন, তবে আমাদের জাল নোটের কারখানাটাও প্রকাশ পেয়ে যেত। রাত অনেক হয়েছে। আমার মনে হয় আমাদের এখন যার যার কাজে যাওয়া উচিত। এই বলে ইউইন নিজের চেয়ার ছেড়ে উঠলেন। একটা অন্ধকার কুঠুরির মতো ঘরের মেঝের খানিকটায় বিচুলি পাতা আছে। তার উপর একটা কম্বল বিছানো। সেই বিছানার ওপর পড়ে আছে কৃষ্ণা। 5 দিন ধরে সে আজ এখানে বন্ধিনী অবস্থায় পড়ে আছে, যেন একটা নিস্তব্ধ প্রেতপুরী। কোনো দিকেই জনমানসের সারা শব্দ পাওয়া যায় না। শুধুমাত্র দুবেলা 2 মিনিটের জন্য দরজা খুলে যায়। একজন জোয়ান লোক রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। একটি হাবাকালা বৃদ্ধ স্ত্রীলোক খাবার দিয়ে যায়। প্রথম দিন কৃষ্ণা প্রায় কিছুই খায়নি। দ্বিতীয় দিনে বাধ্য হয়েই তাকে খিদের তাড়নায় খাবার খেতেই হয়েছে। অন্ধকারে 5 দিন থাকার পর কৃষ্ণার চোখের দৃষ্টি তখন বেশ তীক্ষ্ণ হয়েছে। সে বুঝতে পারল না তাকে ঠিক কোথায় এনে রাখা হয়েছে। ঘরের আশেপাশে কোথাও টু শব্দটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কৃষ্ণার মনে হয় তাকে মাটির নিচে কোথাও রাখা হয়েছে। সেজন্য সে বাইরের কোনো শব্দই পাচ্ছে না। কি জানি এতদিন মামা কি করছেন। বেচারা ভালো মানুষ মামা বাড়ি ফিরে কৃষ্ণাকে না দেখে না জানি কি কাণ্ডই না বাঁধিয়েছিলেন। কাকাবাবুই বা কি করছিলেন তাই বা কে জানে। এই ঘরের মধ্যে থেকে কৃষ্ণা বুঝতে পারে না কখন দিন হয় কখন রাত নামে। কৃষ্ণা প্রথমটা মুষড়ে পড়েছিল, তারপর আস্তে আস্তে বুদ্ধি ঠিক করল, মনে শক্তি সঞ্চয় করল। সেদিন যে দরজা খুলল তার দিকে তাকিয়ে কৃষ্ণা চমকে উঠল। এ তো ল্যাং! ল্যাং এসেছে। ল্যাংয়ের ডান হাতে রিভলভার, বাঁ হাতে খাবারের থালা। খাবারের থালা নামিয়ে রেখে ল্যাং বলল, খেয়ে নাও দিদিমণি, তোমাকে দেখাশোনার ভার আজ থেকে আমার ওপর পড়েছে। কৃষ্ণা খাবারের থালার দিকে ফিরেও চাইল না। ঘৃণায় তার মুখ বিকৃত হয়ে উঠল। সে ল্যাংয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। ল্যাং বুঝল
এবার গলার স্বর আরও একটু নরম করে বলল, আমি জানি তুমি আমার ওপর রাগ করেছ, কিন্তু রাগ করে তো কোনো লাভ হবে না দিদিমণি। আমি ইউইনেরই লোক। তার নিমক খেয়ে তার সাথে নিমক হারামি করতে পারিনি, তাই তার হয়েই আমি তোমার বাপের কাছে গিয়েছিলুম। তোমাদের সব কথাবার্তা ফুচু আমায় জানাতো, আমি ইউইনকে গিয়ে খবর দিয়ে আসতুম। কৃষ্ণা তৎক্ষণাৎ গর্জে উঠল, বিশ্বাসঘাতক। ল্যাং বিকৃত মুখে একটু হাসল। আমি বিশ্বাসঘাতকতা করিনি দিদিমণি, মনিবের হুকুম তামিল করেছি। তোমরা এইবার রেঙ্গুনে এসে যেদিন প্যাগোটা দেখতে যাও, সেদিন ইউইনের হুকুমেই আমি সেখানে সেই সময় গিয়ে দাঁড়িয়েছিলুম। কৃষ্ণা মনে মনে কর্তব্য ঠিক করে নিল। ল্যাংয়ের দিকে ফিরে বিস্ময়ের স্বরে বলল, ও, তাহলে তুমি সেদিন শুধু অভিনয়ই করছিলে ল্যাং। আমরা কিন্তু এতটুকুও বুঝতে পারিনি। ল্যাং এবার গর্বের হাসি হাসল, বলল, এইটুকু যদি করতে না পারি তবে দলে আমায় রাখবে কেন দিদিমণি? কৃষ্ণা বলল, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি ল্যাং, আমায় কি চিরদিন এখানেই থাকতে হবে? ল্যাং বলল, না না, তোমায় শুনেছি শিগগির অন্য কোথাও পাঠানো হবে। আরে, তুমি বসে রইলে কেন? খাওয়া শুরু করো দিদিমণি, আমায় আবার ওগুলো নিয়ে যেতে হবে যে। কৃষ্ণা বলল, খাচ্ছি। আচ্ছা ল্যাং, আমায় যে বুড়ি খেতে দিতে আসতো সে কোথায় গেল? ল্যাং বলল, তোমার সঙ্গে নাকি সে কি মতলব করেছিল, সেই জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণা খাওয়া শেষ করল। তারপর ল্যাংও সমস্ত বাসনপত্র নিয়ে চলে গেল। কৃষ্ণা মতলব করছিল কিভাবে এখান থেকে পালানো যায়। যে বৃদ্ধা তাকে আগের কয়দিন খাবার দিতে আসতো, চুপি চুপি তার সাথে কৃষ্ণার আগামীকাল পালাবার কথা ছিল। যে কোনো রকমেই সে কথা ইউইনের কানে গিয়ে পৌঁছেছে। তাই আজ থেকে সে ল্যাংকে কৃষ্ণাকে দেখভালের দায়িত্ব দিয়েছে। কৃষ্ণা আবারও সুযোগ খুঁজতে লাগল। সেদিন ল্যাংয়ের সাথে কথাবার্তা বলে বুঝতে পারল তাকে ভূগর্ভস্থ একটা ঘরে রাখা হয়েছে। এখান থেকে ওপরের দিকে উঠবার সিঁড়ি আছে বটে, তবে তার সামনে একজন রক্ষী বন্দুক হাতে সর্বদা পাহারায় থাকে। ল্যাং কিন্তু কৃষ্ণার সঙ্গে বেশ ভালোই ব্যবহার করত। হয়তো কৃষ্ণা যে তার সাথে আগে ভালো ব্যবহার করেছিল, সেজন্যই সে এইটুকু কৃতজ্ঞ ছিল। বিশেষ বন্ধিনী কৃষ্ণাকে ভয় করার মতো কিছু ছিল না। একে সে বাঙালি মেয়ে, তার ওপর সে রিক্তহস্ত, সে বন্ধিনী। সে রাতের ঘটনা। একটা টর্চ হাতে ল্যাং কৃষ্ণার ঘরে খাবার দিতে এলো। ইদানিং কৃষ্ণাকে সন্দেহ করার মতো কিছুই ছিল না। ল্যাং যা বলতো অত্যন্ত সুবোধ মেয়ের মতোই কৃষ্ণা তাই করত। কোনো রকম কোনো অবাধ্যতামি করত না। খাবারের ডিশ নামিয়ে রেখে ল্যাং টুলের ওপর বসল। প্রতিদিন সে এই টুলখানাতেই বসে। কৃষ্ণার খাওয়া শেষ হলে পর বাসনপত্র সমস্ত নিয়ে আবার চলে যায়। অন্যমনস্কভাবে সে নিজের জাতীয় সঙ্গীত চৈনিক ভাষায় গুনগুন করে গান গাইছিল। একটা চোখ বন্ধ থাকায় সে বুঝতেই পারেনি যে কৃষ্ণা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ল্যাংয়ের পেছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ করেই গলায় ফাঁসের মতো ভীষণ চাপ অনুভব করে ল্যাং পেছনে ফিরতে গেল, কিন্তু তার গলায় চেপে বসা হাত দুটি ধরতে পারার আগেই সে টুলের ওপর থেকে মাটিতে লুটিয়ে পড়ে গেল। ও সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। যখন কৃষ্ণা বুঝল ল্যাংয়ের শরীর শিথিল হয়ে গেছে, তারপরই সে ল্যাংয়ের গলা ছেড়ে দিল। এই শক্তির পরিচয় দিতে সে এই শীতেও রীতিমতো ঘেমে নিয়ে উঠেছিল।
মুখের কপালের ঘাম মুছে ফেলে কৃষ্ণা একটু শান্ত হয়ে দাঁড়ালো। ল্যাংয়ের দিকে তাকিয়ে অস্ফুষ্ট গলায় বলল, হায় রে হতভাগ্য, নিজের মুক্তির জন্য যদি এবার আমায় তোমাকে হত্যাও করতে হয় তবে আমি তাই করব। এছাড়া তো আমার আর কোনো উপায়ও নেই দেখছি। তারপর ল্যাংয়ের পকেট হাতড়ে একটি রিভলভার খুঁজে পেল। সেটি হাতে তুলে নিয়ে নিঃশব্দে খোলা জানালা দিয়ে বাইরে বের হয়ে সামনেই একটা সিঁড়ি পেল। 8-10টি সিঁড়ি ওপরে উঠেও সে কাউকেই দেখতে পেল না। মনে হলো যে রক্ষী যেখানে পাহারায় থাকে হয়তো এ মুহূর্তে সে কোথাও গিয়েছে, কারণ সেখানে এখন একটি শূন্য টুল পড়ে আছে। কৃষ্ণা একবার ইতস্তত চারিদিকে তাকিয়ে দেখল সামনেই একটি ঘর। এবার সে সেই ঘরটাও চুপিসারে পার হয়ে এলো। সে ঘরে আসা মাত্রই বাইরের উন্মুক্ত হাওয়া এসে কৃষ্ণার সর্বাঙ্গ জুড়িয়ে দিল। তবে বিপদ কিন্তু এখনো কাটেনি। কৃষ্ণা কিন্তু এখনো মুক্ত নয়। এ বাড়ির বাইরে বের হতে না পারলে তার আর নিস্তার নেই। এ মুহূর্তে যদি সে কোনো রকমে ধরা পড়ে, এ কথা ভেবেই কৃষ্ণার শরীর শিহরিত হয়ে উঠল। সর্বাঙ্গ যেন কাঁটা হয়ে গেল। সেই ঘরের বাইরে আসতেই সামনে পড়ল মস্ত বড় একটা বাগান। দেখা গেল সামনে থেকে দুজন লোক কথা বলতে বলতে এদিকেই আসছে। তাদের মধ্যে একজনকে দেখেই সে চিনল, মহিদল। তাকে দেখা মাত্রই কৃষ্ণা বিবর্ণ হয়ে গেল। পিছন দিক ফিরেও দেখল সেদিক থেকেও একটি লোক এগিয়ে আসছে। তাকেও চিনতে কৃষ্ণার এক মুহূর্তের বেশি সময় লাগলো না। এ তার বাবার বড় বিশ্বাসের পাত্র, ফুচু। কৃষ্ণা এবার এক প্রকার প্রাণের মায়া ত্যাগ করেই সবেগে সামনের দিকে ছুটে গেল, একেবারে মহিদলদের পাশ কাটিয়ে। ছুট ছুট ছুট। এ কি, মিস চৌধুরী! ততক্ষণে কৃষ্ণা বাগান পেরিয়ে বাড়ির মেন দরজায় পৌঁছে গিয়েছে। ধড়ধড় শব্দে মহিদল ছুটল। সেই শব্দে ইউইনও বাইরে বের হয়ে এসেছিলেন। পরিস্থিতি দেখেও বুঝে সেও মেন দরজা লক্ষ্য করে ছুটতে লাগল। মহিদল ইউইন দুজনেই প্রায় কৃষ্ণার কাছাকাছি এসে পড়ল। সাবধান! কৃষ্ণা একবার গর্জন করে উঠেই সঙ্গে সঙ্গে রিভলভার ছুড়ল। অব্যর্থ লক্ষ্যে ছোড়া গুলি মহিদলের বুককে ছ্যাদা করে দিয়ে বেরিয়ে গেল। সেই দেখে ইউইন ও তার বাকি সাঙ্গপাঙ্গরাও সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। তার পর মুহূর্তেই বাড়ির ভেতর থেকে আরও 10-12 জন বাইরে এসে দাঁড়ালো। সে মুহূর্তে মেন দরজাটা কৃষ্ণা খুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণা রাস্তায় পড়েই দে ছুট দে ছুট। আঁকা বাঁকা পথ বেয়ে সে তীব্র গতিতে ছুটতে শুরু করল। খুব সহজে তাকে ধরা যাবে বলে মনে হয় না। পিছনের লোকেরা বহুদূরে পিছিয়ে পড়ল। শেষ পর্যন্ত কিন্তু আর তাদের সাড়া পাওয়া গেল না। লোকচক্ষুর অন্তরালে অন্ধকার একটা গাছের তলায় কৃষ্ণা বেশ ক্লান্ত হয়েই বসে পড়ল। তার মাথা বনবন করে ঘুরছে তখন। চোখের সামনে দিগন্তের বনরেখা পর্যন্ত শুধু অন্ধকার আর অন্ধকার। ইরাবতীর ঘোলা জলের ওপর দিয়ে নৌকা চলেছে। নৌকায় বসে আছে কৃষ্ণা, প্রণবেশ, ব্যোমকেশ ও কয়েকজন পুলিশের লোক। আশ্চর্যভাবে কৃষ্ণা ফিরে এসেছিল সেদিন। 2 দিন বিশ্রাম করে আবার সে আজ পথে বের হয়েছে। নকশার প্ল্যানটা তার মনে আছে। আর কৃষ্ণার ধারণা এ মুহূর্তে ইউইনও নিশ্চয়ই সেই গুপ্তধনের উদ্দেশ্যেই সেই জায়গায় গেছে। গতকাল সে পথ দেখিয়ে ব্যোমকেশ ও মিস্টার লিকে সেই বাগান বাড়িতে নিয়ে গিয়েছিল। সেই বাগান বাড়িতে জনপ্রাণীর কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। কৃষ্ণা যে রাতে পালিয়েছে
সেই রাতেই মৃত মহিদলের মৃতদেহ মাটির মধ্যে পুঁতে রেখে ইউইউইন সদলবলে এই স্থান ত্যাগ করেছিল বলেই মনে হয়। হতভাগ্য মহিদল। ওই ঝাঁকড়া গাছটার শান্ত ছায়াতলে এখনও তার শেষ শয্যার মাটি খোঁড়ার চিহ্ন দেখা যাচ্ছে। কৃষ্ণা দিনের বেলা সেই ভূগর্ভস্থ ঘরটা দেখে শিউরে উঠল। এই ঘরে সে কি উৎকণ্ঠা নিয়ে কয়েকটা দিন যে কিভাবে কাটিয়েছিল তা কেবল সেই জানে। ওপাশের ঘরটায় ইউইউইন নোট জাল করার কাজ করত। বাড়ি অনুসন্ধান করে অনেক জিনিসই পাওয়া গেছে। কৃষ্ণা খুঁজে খুঁজে যে বৃদ্ধ মহিলা তাকে খাবার দিত তাকে খুঁজে বের করল। তারই মুখে শোনা গেল ইউইউইন ভগবান তথাগতের ব্যবহৃত অনেক জিনিস ফুঙ্গিদের দিয়েছে। সেসব ফুঙ্গিদের নামধামও বৃদ্ধা বলে দিলেন। সে আরও বলল ইউইউইন আজই ইরাবতীর বুক থেকে কোনো এক অজ্ঞাত স্থানে যাত্রা করবে। সে অজ্ঞাত স্থানের কথা কৃষ্ণা জানে। ব্যোমকেশ ও প্রণবেশও জানেন। ফুঙ্গিদের কাছে পুলিশ পৌঁছানো মাত্রই তারা ভগবান তথাগতের অপহৃত সমস্ত জিনিসগুলি বের করে দিলেন। পাওয়া গেল না কেবল শুধু আংটিটা, ইয়াংচ্যাংয়ে সৌভাগ্য প্রতীক সেই আংটিটি। দীর্ঘ পথ ইরাবতীর বুকে নৌকো চালানোর পর কৃষ্ণার নির্দেশ অনুসারে এক জায়গায় নৌকো থামল। কৃষ্ণা ইন্সপেক্টর লিকে লক্ষ্য করে বলে উঠল, নকশার নিচে এই জায়গাটাই নির্দেশ করা আছে। ওধারে যে বোটখানা দেখা যাচ্ছে আমি হলফ করে বলতে পারি সেইখানা ইউইউইনের। বেশি লোক সে সঙ্গে আনেনি। তার খুব বিশ্বস্ত 2-4 জনকে হয়তো সঙ্গে করে নিয়ে এসেছে, যাতে এই ধন সম্পত্তির ব্যাপারে বেশি লোকে জানতে না পারে। ব্যোমকেশ বললেন, আমি খবর নিয়েছি। ইউইউইন সামনের সপ্তাহেই ইউরোপে রওনা হচ্ছে। আজ যদি তাকে কোনো মতে ধরা না যায় তবে আর কোনো দিনই হয়তো তাকে ধরা যাবে না। সে আমাদের নাগালের বাইরে চলে যাবে। কৃষ্ণাদের বোটখানা সেইখানেই নোঙ্গর করে সশস্ত্র 12 জন পুলিশ সহ কৃষ্ণা, প্রণবেশ, ব্যোমকেশ ও মিস্টার লি নৌকো ছেড়ে নিচে নামলেন। বর্মার এদিকটা ভীষণ বন। কদাচিৎ কাঠুরিয়ারা এদিকে কাঠ কাটতে এসে থাকে এবং ইরাবতীর বুকে নৌকো রেখে বনের ভেতরে প্রবেশ করে। মাঝখানে সরু রাস্তাটি বোধহয় তাদেরই পায়ের চাপে তৈরি হয়েছে। বনের মধ্যে দলবদ্ধভাবে সবাই চলতে শুরু করলেন। সঙ্গে রয়েছে জলের ফ্লাক্স, কিছু খাবার আর সামান্য কিছু আবশ্যকারীয় জিনিসপত্র। ভামর এই ভীষণ জঙ্গলে এখন ভামর এই বিশাল জঙ্গলে কদিন যে ঘুরতে হবে কে জানে। দীর্ঘ পথ ঘুরে কৃষ্ণা ক্লান্ত হয়ে পড়ল। খানিকক্ষণ বিশ্রাম করে সকলে আবার চলতে শুরু করল। সে মুহূর্তে আরও একটু দূরে মানুষের কণ্ঠস্বর শোনা গেল। মিস্টার লি থমকে দাঁড়ালেন। ঠোঁটে একটা আঙুল দিয়ে বললেন, চুপ। তারপর কান পেতে ভালো করে শুনলেন। দূরে কোদাল দিয়ে মাটি কাটার শব্দ হচ্ছে। ব্যোমকেশ প্রণবেশকে লক্ষ্য করে বললেন, আমার মতে প্রণববাবু, আপনি কৃষ্ণাকে নিয়ে এইখানেই থাকুন। ছেলে মানুষ মেয়েটার আর ওখানে গিয়ে কাজ নেই। কৃষ্ণা কিন্তু জিদ ধরল, না, আমিও যাব। মিস্টার লি বাধা দিলেন, বললেন, ওখানে গিয়ে হয়তো বিপদে পড়তে পারেন মিস চৌধুরী। আপনি এখানেই থাকুন, আমরা ওখানে যাচ্ছি। প্রণবেশ ও কৃষ্ণাকে রেখে তারা দ্রুত আগে অগ্রসর হয়ে গেল। কিছু সময় পর কৃষ্ণা বলল, চলো মামা, আমরাও এদিক দিয়ে যাই। এখানে বসে থাকতে আমার মোটেও ভালো লাগছে না। কৃষ্ণা জেদে পড়ে তার পিছু পিছু প্রণবেশকেও অগ্রসর হতে হলো। দূরে একসঙ্গে 12টা বন্দুকের শব্দ শোনা গেল।
সেই কি ভীষণ শব্দ! গুড়ুম গুড়ুম গুড়ুম। কৃষ্ণা ও প্রণবেশ এবার সেই শব্দ লক্ষ্য করে ছুটতে লাগলেন। বিপরীত দিক থেকে উন্মাদের মতো ছুটে এসে কে একজন তাদের দুজনের ওপরে পড়লেন। তৎক্ষণাৎ ঠিক করে দেখা মাত্র কৃষ্ণা চিৎকার করে উঠল, ইউইউইন! কৃষ্ণার চিৎকারে ইউইউইনও এক মুহূর্ত থমকালেন। পর মুহূর্তেই সে উন্মাদের মতো হাসতে শুরু করলেন। হাসতে হাসতেই বলতে লাগলেন, এসেছ তোমরা? বেশ বেশ, আমি খুব খুশি হয়েছি। হেই নাও। এই বলে নিজের হাত দুখানা কৃষ্ণার সামনে এগিয়ে দিলেন। তার পর মুহূর্তে নিজের এক হাত পকেটে ঢুকিয়ে একটি রিভলভার বের করে এনে তৎক্ষণাৎ নিজের কপালে বন্দুকের নলটি ঠেকিয়ে গুলি চালিয়ে দিলেন। তারপর আপনা আপনি তার হাত থেকে রিভলভারটি খসে পড়ল। সঙ্গে সঙ্গে সেও মাটিতে উপুড় হয়ে পড়ে গেল। প্রণবেশ একটা আর্তচিৎকার করে দুহাতে মুখ ঢাকলেন। কৃষ্ণা স্তম্ভিত মুখে মৃত ইউইউইনের দিকে তাকিয়ে রইল। সে মুহূর্তে তার মনে হল এই সেই বিখ্যাত দস্যু ইউইউইন, যে রাজবংশে জন্ম নিয়েছিল, উপযুক্ত শিক্ষা লাভও করেছিল, কেবলমাত্র কুসঙ্গে মিশে তার মন অসৎকর্মের দিকে গেছে। তার যে বিদ্যা ও বুদ্ধির পরিচয় এই কয়দিনে পাওয়া গেছে, তার দ্বারা সে পৃথিবীর একজন নামজাদা লোক হতে পারতেন, উন্নতির উচ্চ শিখরে উঠতে পারতেন। কৃষ্ণার চোখ কিন্তু জলে ভরে এলো। জীবনের সবচেয়ে বড় শত্রু হলেও সে কিছুতেই অস্বীকার করতে পারছিল না যে দুর্ধর্ষ দুর্বার দস্যু ইউইউইন ছিলেন আজন্ম ব্রহ্মচারী জ্ঞানী। সংসর্গ দোষে সেই বীর ইউইউইনের কি শোচনীয় পরিণাম ঘটল! ইউইউইনের হাতে ইয়াংচ্যাংয়ের সৌভাগ্য প্রতীক সেই আংটি সাপের চোখের মতো জ্বলজ্বল করতে দেখা গেল। দীর্ঘ 3টে মাস পরে প্রণবেশ ও কৃষ্ণা কলকাতায় ফিরলেন। ব্যোমকেশবাবু অনেক আগেই ফিরে এসেছিলেন। রেঙ্গুনের বাড়ি বিক্রি হয়ে গেছে। রেঙ্গুনের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে কৃষ্ণা ফিরে এসেছে। সেদিন ইয়াংচ্যাংয়ের বাড়িতে ছিল বিরাট নিমন্ত্রণের আয়োজন। তার বন্ধু বান্ধবদের সঙ্গে কৃষ্ণা ও প্রণবেশেরও নিমন্ত্রণ ছিল সেখানে। কৃষ্ণার সেখানে যেতে মন চাইছিল না। কেবল ভদ্রতা রক্ষার জন্যই মামা প্রণবেশের সঙ্গে নিমন্ত্রণ রক্ষার্থে মিস্টার ইয়াংচ্যাংয়ের বাড়িতে উপস্থিত হলেন। ব্যোমকেশ বহু আগেই এসে আসর জমিয়ে বসেছিল। নিমন্ত্রিত গণের কলকুঞ্জনে প্রকাণ্ড বড় হলঘরটা সরগরম হয়ে আছে। তারই মাঝখানে বক্তার আসনে বসে ব্যোমকেশবাবু। তার মুখে ইউইউইন দমনের অপূর্ব গল্প শুনে নিমন্ত্রিত অতিথিরা সবাই স্তম্ভিত, শিহরিত হয়ে উঠছিলেন। মাঝখানের একটা টেবিলে অপহৃত দ্রব্যগুলি সাজিয়ে রাখা হয়েছে। নিমন্ত্রিত অতিথিরা সকলে সেগুলি ঘুরে ঘুরে দেখছিলেন। ইয়াংচ্যাংয়ের সৌভাগ্য প্রতীক আংটিটি কুমারী মা পানের হাতের আঙুলে জ্বলজ্বল করছে। সেদিকে এক পলক তাকিয়েই কৃষ্ণা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তার মনে পড়ে গেল মৃত ইউইউইনের হাতে এই আংটিটি এমনি করেই শেষ দিন সে জ্বলজ্বল করতে দেখেছিল। ইউইউইন তার বাবা মায়ের হত্যাকারী। তাছাড়া বহু নির্দোষ লোককেও সে হত্যা করেছে। অনেক ঘর বিনা কারণে আগুনে জ্বালিয়ে দিয়েছে। কৃষ্ণাকেও সে 2বার চুরি করেছিল। সে সময় তাকেও বড় কম কষ্ট দেয়নি ইউইউইন। সেদিন তার বাড়ি থেকে পালাবার সময় যদি কৃষ্ণাকে সে কোনোক্রমে ধরতে পারত, তবে সে সময়ও কৃষ্ণাকে সে কঠিন চেয়ে কঠিনতর শাস্তি দিত। তাও জানে কৃষ্ণা। তবু কৃষ্ণা আরেক দিক দিয়ে তাকে শ্রদ্ধা করে। সে দিকটা হলো ইউইউইনের বীরত্বের দিক। অতখানি শক্তি সাহস খুব কম লোকের মধ্যেই দেখা যায়।
সাধারণের মধ্যে তো নেই বললেই চলে। সে প্রায় সব কিছু পেয়ে আবার সব কিছুই হারিয়েছে, এ কথা কৃষ্ণা কিছুতেই ভুলতে পারে না। এই নিমন্ত্রিতদের মধ্যে ইয়াংচ্যাং কৃষ্ণা ও ব্যোমকেশের উদ্দেশ্যে ভূয়সী প্রশংসা করলেন এবং কথা মতো 5,000 টাকার একটি তোড়া তিনি ব্যোমকেশের হাতে তুলেও দিলেন। মা পান কৃষ্ণার গলায় একটি বহুমূল্য হীরকখচিত হার পরিয়ে দিতে দিতে বলল, এ হারটি তোমার বোনের স্নেহের দান ভাই। কৃষ্ণাও সস্নেহে মা পানকে লক্ষ্য করে একটি প্রতি নমস্কার করল। বাবার মৃতদেহ স্পর্শ করে সে যে প্রতিজ্ঞা করেছিল তা সে রক্ষা করতে পেরেছে। কৃষ্ণা মনে মনে এইসবই ভেবে চলেছে। প্রণবেশেরও আনন্দের শেষ ছিল না। মহানন্দে তিনিও তাই বললেন, যাক, আর কোথাও তোমার যাওয়া হচ্ছে না কৃষ্ণা, এবার আবার পড়াশোনার ব্যবস্থা করো। কৃষ্ণা সংক্ষেপে শুধু বলল, দেখা যাক। গভর্নমেন্ট থেকে ব্যোমকেশ যখন পুরস্কৃত হলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণাকেও পুরস্কৃত করা হলো। সেই দিনই প্রণবেশকে কৃষ্ণা জানিয়ে দিল, পড়াশোনা সে যা করেছে তাই তার পক্ষে যথেষ্ট। বিশ্ববিদ্যালয়ে না গেলেও তার দিন চলবে। সে এমনই কোনো কাজ নিতে চায় যাতে জনসাধারণেরও উপকার হবে এবং নিজেও সে কাজ করে আনন্দ পাবে। বিস্মিত প্রণবেশ কেবল মাথা দোলালেন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর কলমে কৃষ্ণা সিরিজের গল্প হত্যার প্রতিশোধের অন্তিম পর্ব। শ্রোতা বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার বলতে চাই, এই হত্যার প্রতিশোধের গল্পের প্রত্যেকটি পর্ব শোনার আগে যদি গুপ্তঘাতক গল্পের প্রত্যেকটি পর্ব না শুনে থাকেন, তবে এই গল্পটি আপনারা অর্ধেকটা শুনছেন। তাই লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর কলমে কৃষ্ণা সিরিজের প্রথম উপন্যাসটি সম্পূর্ণ শুনতে বা বুঝতে হলে গুপ্তঘাতকের প্রত্যেকটি পর্ব শুনে তবেই হত্যার প্রতিশোধ শুনলে আপনারা সম্পূর্ণ উপন্যাসটি শুনতে পাবেন বলে আশা রাখছি। আর কৃষ্ণার সিরিজের প্রত্যেকটি পর্ব শুনে আপনারা যদি আপনাদের মূল্যবান নিজস্ব মতামতগুলি আমাকে কমেন্টের মাধ্যমে জানান, তবে আন্তরিকভাবে আমার খুবই ভালো লাগবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই রকম আরও নানান গোয়েন্দা থ্রিলার অ্যাডভেঞ্চার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।